তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 12 আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সেমিস্টার 3 এক্সাম হয়ে গেছে। এরপর তোমাদের আর বসে থাকলে একেবারেই হবে না, কারণ সেমিস্টার 4-এর জন্য খুবই তোমরা অল্প সময় পাবে। তাই জন্য সেমিস্টার 4 তোমাদের একদম ঝকঝকে করে নিতে হবে। তো তার জন্য আমরা আবার যেরকম সেমিস্টার 1-এর জন্য ক্লাস 11-এর আর ক্লাস 12-এর জন্য সেমিস্টার 3 যেরকম কন্টেন্ট দিয়ে বা গাইড করে এসেছিলাম, তো আবার আমরা সেমিস্টার 4-এর জন্য সেরকম করতে চলেছি এবং 11-এর সেমিস্টার 2-এর জন্য। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে যাও। আর আজকে আমরা মূলত একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের আসবো, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 12-এর বলতে পারো। সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা চ্যাপ্টার শুরু করব। তো নতুন চ্যাপ্টার ভালো করে বুঝবে। আর তার আগে আমি কিছু কথা বলে নিই। তো তোমাদের আমি শুভদীপ দা, আগে ক্লাস 12-এর ক্লাসগুলো হয়তো দেখেছো, আর ক্লাস সেমিস্টার 3 এক্সাম হয়তো তোমাদের খুব ভালোই হয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে সেমিস্টার 3 পরীক্ষা তোমাদের কেমন হয়েছে। আর আজকে আমরা নতুন সেমিস্টার 4-এর জন্য, আর সেমিস্টার 4 বুঝতেই পারছো তোমরা, আর এমসিকিউ হবে না। সেমিস্টার 4 মানে সেটা বড় কোশ্চেনও থাকবে, সেটা তোমাদের কষে করতে হবে। তো সেটা ভালো করে স্টেপ বাই স্টেপ না বুঝলে হবে না। এমসিকিউ কি হয়, যেটা জানলে না একটা অন্য একটা পদ্ধতিতে চলে গিয়ে একটা তুক্কা মেরে দিলে তাও হয়ে যায়, কিন্তু এবারে সেমিস্টার 4 তো সেরকম তুক্কা মারা চলবে না। এরপরে আমাদের করে স্টেপ দেখে করতে হবে। স্টেপ ভুল হলে সেখানেও নাম্বার কেটে নেবে। তো তাই বলছি, যেটা বোঝাবো ভালো করে বুঝবে, ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি করো। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো তাহলে আজকে আমরা দেখে নাও ইন্টিগ্রেশনের পার্ট 1 করব। তাহলে চলো শুরু করা যাক। আর যারা নতুন আসছো চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসে। আর এটা বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো আজকে তাহলে আমরা ইন্টিগ্রেশনের ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দিই, যে ইন্টিগ্রেশন ব্যাপারটা কি, কারণ এটা তোমরা নতুন শিখছো। তো ইন্টিগ্রেশন ব্যাপারটা কি না বলবে স্যার, ইন্টিগ্রেশন আগে কি, কোথা থেকে এসেছে সেটা জানাটা বেশি জরুরি। যত মানে কোনো কিছু করার আগে সেটা মূল আগে কাহিনীটা কি, আগের কাহিনীটা সেটা তো আগে বুঝতে হবে। ইন্টিগ্রেশন কি না, ইন্টিগ্রেশনের জন্য আমাদের অবদান নিউটন, নাম তো সবাই শুনেছে। তো নিউটন আর লেবিনিজ, এদের অবদান গুরুত্বপূর্ণ একদম ইন্টিগ্রেশনের জন্য। এবার বলতে স্যার ইন্টিগ্রেশনটা কি। আচ্ছা, আমরা ক্লাস 12-এ কি শিখেছিলাম, এই ক্লাস 11-এ আমরা শিখেছিলাম ডেরিভেটিভ করা, অবকলন যে সেটা শিখেছিলাম। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে তার উল্টোটা, এইখানেই হয়ে যাচ্ছে। এই যে কথাটা বলে ফেললাম যে অবকলনের উল্টো মানে সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ সমাকলন। এটাকে বাংলায় বলা হয় সমাকলন। তাহলে আমরা ইন্টিগ্রেশনে যেটা শিখবো সেটা হচ্ছে ডেরিভেটিভের উল্টো। এটাই হচ্ছে সব থেকে বড় একটা লাইন, যে সমাকলন বলতে বা ইন্টিগ্রেশন বলতে কি বোঝো। তাহলে আমি কি বললাম, নিউটন আর লেবিনিজের তো ওগুলো তো এমনি হালকা করে জেনে রাখো, কারণ ওগুলো তো পরীক্ষা আসছে না, কার গুরুত্ব বেশি কার গুরুত্ব কম। এবার আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেটা জিনিসটা আসলে কি, ইন্টিগ্রেশনকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশিত করি। সেই চিহ্নটা একটু পরেই আমি বলছি, কেন হয় সেইটাও বলছি। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা জিনিসটা কি আসলে, এই বললাম যে এটা হচ্ছে সমাকলন। এরপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের বিপরীত পদ্ধতি। স্যার এটা বুঝতে পারলাম না, এইরকম ভাবে ঠিক ক্লিয়ার হলো না একটা উদাহরণ না দেওয়া পর্যন্ত। তার মানে আমি কি বলতে পারি, ইন্টিগ্রেশন হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। ইন্টিগ্রেশনটা কি, অ্যান্টি ডেরিভেটিভ। এবার একটা উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবে। ধরো একটা অপেক্ষক আমি নিয়ে নিচ্ছি, সে x⁵, এর নিশ্চয়ই ডেরিভেটিভ তোমরা করেছো ক্লাস 11-এ। কি না স্যার 5টা যেটা এলো
এইটা ইন্টু 5 - 1 অর্থাৎ 5x⁴। এটা হচ্ছে কি, এটা যদি y বা f(x) যদি একটা অপেক্ষক হয়, সেটা হচ্ছে ddx dy dx। এটা তাহলে এটা হচ্ছে তার কি পেলাম, অবকলন করে যেটা পেলাম সেটা হচ্ছে 5 × x⁴। এটা হচ্ছে অবকলন। এবার বলছি যে অবকলনটাকেই আমরা যদি সমাকলন করি তাহলে আমি মেন অপেক্ষকটা ফিরে পাবো, অর্থাৎ এই যে x⁵ এইটা হতে হবে। সেটাই হচ্ছে এটা, এই যে পদ্ধতিটা এইটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন ব্যাপারটা কি না, অ্যান্টি ডেরিভেটিভ, ডেরিভেটিভটা করে আমরা যেটা পেলাম সেটাকে যদি আবার পিছে নিয়ে যাই তাহলে সেটা কি পাবো, আমরা অপেক্ষকটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমার ইন্টিগ্রেশনের কাজ কি হবে, যে ইন্টিগ্রেশন কেন করব। ধরো কোন একটা তোমাকে ডেরিভেটিভ করা অপেক্ষক দেওয়া আছে, বললো এটা কোন অপেক্ষকের ডেরিভেটিভ, তখন তো তোমাকে খুঁজতে হবে যে কোন অপেক্ষকের ডেরিভেটিভ, সেটা কি করে বার করব। তাহলে এর তখন সমাকলন বা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আমি অপেক্ষকটা পেয়ে যাবো যে এই অপেক্ষকের ডেরিভেটিভ হচ্ছে এটা। বুঝতে পারলাম। তাহলে ইন্টিগ্রেশন ব্যাপারটা হচ্ছে এটা, যে অ্যান্টি ডেরিভেটিভ, এই কথাটাই মাথায় ঢুকিয়ে রাখো, এটা একটা বড় একটা কথা। তাহলে এবার আমি ইন্টিগ্রেশনটা যদি অ্যান্টি ডেরিভেটিভ হয়, এবার ইন্টিগ্রেশনের চিহ্নটা বা জিনিসটা এবার কি কোথা থেকে এসেছে সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো ইন্টিগ্রেশন আমরা যেমন করি যে ধরো 2 + 3 সমান কত হয় 5। ইন্টিগ্রেশন কথাটা মানে হচ্ছে একটা কোনো কিছু যোগ করা, একটা টোটাল একটা যোগ করা। এবার বলবে স্যার যোগ তো আমরা জানি 2 + 3 5, 3 + 3 6, এসব যোগ তো আমরা জানি, তাহলে আবার ইন্টিগ্রেশন নতুন করে কেন শিখবো না। এই যোগ নয়, এটা হচ্ছে যোগের একটা পদ্ধতি। ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগের একটা পদ্ধতি। এবার সে কি রকম যোগ, সেটা হচ্ছে একটা মানে একটা সিরিজের সাম বলতে পারো। যেমন ধরো তোমাকে বললো যে কোন একটা ধরো বললে এই যে এইটা, এই যে গ্রাফটা, এর এরিয়া বার করতে হবে, তখন আমাকে ইন্টিগ্রেশন করে দেখতে হবে যে এইখান থেকে এতটা যোগফলটা কত হচ্ছে। এইটা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন বলতে পারো। সেটা তোমরা আস্তে আস্তে যখন আরো পড়বে সেটা জানতে পারবে। তারপরে ধরো তোমাকে বলা হলো যে ইন্টিগ্রেশন ব্যাপারটা একটা অপেক্ষক দিয়ে দিল, বললো এর সাম কত। এবার এক্স এর মান তো তুমি যা ইচ্ছা করতে পারো, ধরো এই যে x⁵ ধরো, এর মান কত হতে পারে, সামটা অনেক কিছুই হতে পারে, কিন্তু তোমাকে যখন বলবে কত তখন একটা লিমিট বসিয়ে দেবে, সেটার কথা পরে আসছি। কিন্তু এই যে চিহ্নটা কি করে আসছে সেটা কি করে বুঝবো, মানে বুঝবো কেন চিহ্নটা বাইলো। এটা একটা সাম, এই সাম তো আমরা করেছি, ছোটবেলায় করেছি, কিন্তু একটা সামের পদ্ধতি। এটা ইন্টিগ্রেশন হচ্ছে একটা কিভাবে যোগ করব টোটাল, তার একটা পদ্ধতি। এই সাম তো আমরা শিখেছি, তার মানে এই সাম নয়, নিশ্চয়ই অন্য আবার কোনো পদ্ধতি হবে। এটা আমরা ছোটবেলায় শিখেছি। এরপর যে সামটা, সাম মানে যোগ যে কোনো। এবার এস, এই যে অক্ষরটা এই দিকটা ধরে টানো আর এই দিকটা ধরে টানো, দেখো এটাই হয়ে আসবে, এইটা প্রথম অক্ষরটা সামে। এই যে এই চিহ্নটা, এইটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশনের যে চিহ্ন সেটা। তাহলে ইন্টিগ্রেশনের চিহ্ন কোনটা সেটা আমরা বোঝাতে পারলাম। দেখে নাও, বুঝতে পারলে কি, তাহলে ইন্টিগ্রেশনের চিহ্ন হচ্ছে এটা। তাহলে এখানটা ধরো মুছি। এরপর ইন্টিগ্রেশনের ফিগার কি রকম দেখতে হয়। ফিগার বলতে দেখো, এটা তো ইন্টিগ্রেশনের চিহ্ন বুঝে নিলাম যে কেন হয় বললাম, সে অসীম শ্রেণীর যোগফল, সেটা একটা যোগের প্রসেস। এবার যোগ মানে হচ্ছে সাম, সাম মানে যোগ। এবার এস, সামের প্রথম অক্ষর এস, সেটাকে দুদিকে টেনে, যেহেতু যোগের একটা প্রসেস তাই জন্য আমরা এসটাকে একটা প্রসেসে লিখছি নতুন, এইদিকে টানছি এইদিকে টানছি, এটা ইন্টিগ্রেশন চিহ্ন। এটা মনে রাখার উপায়। দেখো এবার ইন্টিগ্রেশন ফিগারটা কিরকম হয়, এইটা ভালো করে মনে রাখবে। দেখো আমি কালি দিয়ে হাইলাইট করে করে দেখিয়ে দিচ্ছি। এই যে জিনিসটা, এইটাকে বলা হয় ইন্টিগ্রাল চিহ্নটা, ইন্টিগ্রাল।
ইন্টিগ্রাল। এই যে এই এফএক্সটা, এটাকে কি বলা হয়? এই যে ভিতরে ইন্টিগ্রেশনের, এটা হচ্ছে ইন্টিগ্রান্ড, যাকে ইন্টিগ্রেশনটা করছি, ইন্টিগ্রান্ড। আর এটাকে কি বলা হচ্ছে? ভ্যারিয়েবল অফ ইন্টিগ্রেশন বা ভ্যারিয়েবল অফ এক্স, কারণ ডিএক্স এক্স এর ভ্যারিয়েবল। কারণ এই ভ্যারিয়েবল ছাড়া আমাদের যেমন ওই ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল ছিল যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ডিওয়াই ডিএক্স, যেমন লিখছিলাম সেরকম এখানেও একটা ভ্যারিয়েবল থাকছে। তো দেখে নাও, এটা হচ্ছে, তোমরা ভালো করে বুঝে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। আর তাহলে কি বললাম এটাকে, যে এটা হচ্ছে ইন্টিগ্রাল, এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল অফ এক্স। এরপর আসছি আমরা ফর্মুলাগুলো। ইন্টিগ্রেশনটা তাহলে বুঝে গেলাম। তাহলে এবার একটা সামারি হিসেবে আমি তোমাদের যদি বলি যে ইন্টিগ্রেশনের চিহ্ন কি, ইন্টিগ্রেশনের চিহ্ন স্যার এটা। ইন্টিগ্রেশন কি কাজে লাগে? ধরো কোনো একটা অপেক্ষক ডেরিভেটিভ করে দেয়া আছে, এবার বললো এই যে এই ডেরিভেটিভটা কোন অপেক্ষকের ডেরিভেটিভ, তখন আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে নিয়ে সেই অপেক্ষকটাকে বার করে দিতে পারবো। এছাড়াও অসীম শ্রেণীর যোগফল যেহেতু বলা হচ্ছে একটা প্রসেস যোগের, সেখান থেকে আমরা কি করতে হচ্ছে, একটা কোনো গ্রাফ, তার ক্ষেত্রফল আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে বের করি। সেটা তোমরা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনে পেয়ে যাবে, ইন্টিগ্রেশনে যখন আসবো তখন পেয়ে যাবে। আর এরপর আসছি আমরা এখানে যে ইন্টিগ্রেশনটা করবো, ইন্টিগ্রেশন এবার টাইপ রয়েছে অনেকগুলো, তো সেই টাইপ গুলো আগে জেনে নাও। ইন্টিগ্রেশনের টাইপ গুলো তাহলে জেনে নেওয়া যায়। ইন্টিগ্রেশন আর টু টাইপ, ইন্টিগ্রেশন আর কয় টাইপ বললাম? টু টাইপ। কি কি না, দেখো ইন্টিগ্রেশন দুটো টাইপের হচ্ছে। একটা কি, একটা হচ্ছে ইনডেফিনাইট, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। ডেফিনাইট ইন্টিগ্রেশন এবার কি করে বুঝবে স্যার কোনটা ডেফিনাইট কোনটা ইনডেফিনাইট? দেখো, ইনডেফিনাইট মানে কি, তোমার একটা ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে, ইন্টিগ্রাল, ইন্টিগ্র্যান্ড, ভ্যারিয়েবল অফ, এটা তো তোমার ফিগারটা, এটা হচ্ছে ইনডেফিনাইট। কি করে বুঝবে এবার ডেফিনেশন, এই ডেফিনাইট কোনটা? সেম এর ক্ষেত্রে এফএক্স থাকবে, ডিএক্স থাকবে, কিন্তু একটা জিনিস থাকবে, সেখানে হচ্ছে একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট থাকবে, মানে তার একটা নির্দিষ্ট মান থাকবে। এখান থেকে যদি তোমরা কিছু পাও, মানে এর ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট টার্ম থেকে যাবে ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে, যেটা সিটা হচ্ছে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, আই ডট সি মানে হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর এখানে যেটা হচ্ছে কোনো কনস্ট্যান্ট থাকবে না, কারণ তোমাকে আপার লিমিট লোয়ার লিমিট বলে দিচ্ছে, সেটা মানটা বসালে সেটা হয়ে যাবে, সেটা মানে এক্সাক্ট মানটা পেয়ে যাবে। কিন্তু এখানে তুমি এক্সাক্ট মানটা পাবে না, যেখানে একটা সি একটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। এটা হচ্ছে ডেফিনাইট আর ইনডেফিনাইটের মূল পার্থক্য। আর কি পাবে না, ইনডেফিনাইটের ক্ষেত্রে তুমি গ্রাফের কোনো ক্ষেত্রফল বার করতে পারবে না, কারণ তোমার এইখান থেকে এতটা আসতে, মানে এইখান থেকে এতটা কতটা না দিলে কিভাবে তুমি বুঝবে, কিন্তু ডেফিনাইটের ক্ষেত্রে সেটা বার করা যাবে। বোঝা গেল? তাহলে ইনডিফিনাইট আর ডেফিনাইট এইখান থেকে আলাদা করতে পারবে। এখন আমরা কি পড়বো আজকে আমরা পড়বো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। এই যে এটা পড়বো, মানে অনির্দিষ্ট সমাকলন। আর আজকের চ্যাপ্টারটার নামও সেটা, অনির্দিষ্ট সমাকলনের আবার অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। সেটা হচ্ছে ইনডেফিনাইটের পরে তোমরা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি মানে পড়বে, তারপরে আংশিক সমাকলন পড়বে, তারপরে স্পেশাল টাইপ মানে কিছু বিশেষ টাইপের সমাকলন পড়বে, ওগুলো সব অনির্দিষ্ট। আর আজকের যে চ্যাপ্টারটার নাম সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন, ইনডেফিনাইট
ইন্টিগ্রেশন। তাহলে আজকে যেটা পড়ব সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। তো তাহলে আজকে ফর্মুলাগুলো বুঝে নেওয়া যাক। তাহলে এই যে ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের অনেকগুলো ফর্মুলা রয়েছে, সেগুলো দেখে নাও। ধরো প্রথম ফর্মুলা আমি যদি বলি, একদম সিম্পল ফর্মুলা যদি বলি আমি, সে ধরো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এর ফর্মুলা কি n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। যেহেতু অনির্দিষ্ট সমাকলন তার জন্য এখানে সিটা, যেখানে c হচ্ছে সবসময় i ডট c। এবার বলবে দাঁড়ান স্যার একটা উদাহরণ দিয়ে দেখান তো। আপনি তো দেখালেন যে x টু দি পাওয়ার 5, তার যদি ডেরিভেটিভ করি হচ্ছে 5x টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে dy dx, এটা যদি y হয়। এবার স্যার আপনি তো বললেন যে এইটাকে যদি আমি অ্যান্টি ডেরিভেটিভ মানে ডেরিভেটিভের উল্টো প্রসেস করি তাহলে এটা ফিরে পাবো। কই দেখি তো করে দেখান তো। তখন করবে কি 5x টু দি পাওয়ার 4, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি সেটা কত হয়ে যাবে, 5টা বাইরে বেরিয়ে আসবে, x টু দি পাওয়ার 4 dx। এবার 5টা যদি বাইরে আসে, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার x টু দি পাওয়ার 4, এই যে এই ফর্মুলাটা শিখলাম, মানে ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1। তাহলে এটা কত হয়ে গেল, 4 প্লাস 1 মানে 5, আর এখানে 5 কেটে গেল, তার মানে x টু দি পাওয়ার 5, তাই না? এটাই তো ফিরে এসছে এই যে। এবার এখানে একটা c হবে, কারণ এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা থাকতেই হবে। এবার বলবে স্যার তাহলে তো মিললো না কেন, সি এর জায়গায় আমি যদি 0 করে দিই তাহলে এইটাই তো হচ্ছে। ধরো কেন এবার সিটা হচ্ছে, এবার বুঝতে পারবে ভালো করে দেখো। ধরো y সমান x টু দি পাওয়ার 5 প্লাস 3 রয়েছে ধরো, তাহলে dy dx কত হবে, সেই সেম হবে 5x টু দি পাওয়ার 4। তাহলে dy dx টা কি হচ্ছে, 5x টু দি পাওয়ার 4 এইখানে হয়েছিল দেখো। এবার যখন তুমি 5x টু দি পাওয়ার 4 টা দেবে, তখন তো তুমি বলবে ইন্টিগ্রেশন করলে তবে তো এটা ফিরে পাবে y অপেক্ষকটা। এবার করলে সেই এটা আসলে x টু দি পাওয়ার 5 প্লাস c, তার মানে c এর মানটাই এই যে 3, মানে কনস্ট্যান্ট যে টার্মটা থাকছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0। এবার তুমি কি করেই বুঝবে যে ফাংশনটার মধ্যে কনস্ট্যান্ট দিয়েছে না দেয়নি। কনস্ট্যান্ট যদি দেয় তাহলে তারও ডেরিভেটিভ 0 হয়ে যাবে, আর না দিলেও তো এমনি হয়ে যাচ্ছে 0 হবে, এমনি কিছুই হচ্ছে না। তাহলে ডেরিভেটিভ তো আমি কনস্ট্যান্টে 0, ওই জন্য এখানে 2 থাকুক, x টু দি পাওয়ার 5 প্লাস 2 থাকুক, x টু দি পাওয়ার 5 প্লাস 3 থাকুক, x টু দি পাওয়ার 5 প্লাস 100 থাকুক, সেটা আমার দেখার দরকার নেই। তাই জন্যই আমার এই সিটা আসছে ইন্টিগ্রেশন, কারণ এর সব কটা ডেরিভেটিভই তো 5x টু দি পাওয়ার 4। বুঝতে পারলে? এরপর বোঝা গেল? আশা করি এবার বোঝাতে পেরেছি। তো চলো ফার্স্ট ফর্মুলা নোট করে নাও। ফর্মুলাগুলো আমি লিখছি, তোমরা পটপট করে নোট করে নাও ফর্মুলাগুলো। তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা হয়ে গেল। 2 নম্বর ফর্মুলা sin x dx। এবার যদি তুমি চেক করতে চাও যে এর ডেরিভেটিভ করব যখন, তাহলে আমি এটা পাই কিনা দেখি। দেখো ডেরিভেটিভ করো, 1 প্লাস 1 বাই n প্লাস 1, এটা কনস্ট্যান্ট বেরিয়ে এলো। এবার x টু দি পাওয়ার n প্লাস 1 এর ডেরিভেটিভ কত, x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, এটাই তো ডেরিভেটিভ। আর এখানে একটা গুণ থাকবে n প্লাস 1, কারণ এটা তো নেমে যায়, মানে মাথারটা সামনে আসে আর মাথা থেকে এক কমে, ওটাই করেছি। এবার n প্লাস 1 কেটে গেল, আর এটা কত হচ্ছে x টু দি পাওয়ার n, দেখো ওটাই তো হয়েছে, ওটাই লিখেছি তো ইন্টিগ্র্যান্টে। তাহলে বুঝতে পেরেছো, এর ডেরিভেটিভ করলে এটা আবার ফিরে আসে, তার মানে এইটাই হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, মানে হচ্ছে ইন্টিগ্রেশন। আবার এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x প্লাস c।
দেখো মাইনাস, তার মানে cos x কে যদি আমি ডেরিভেটিভ করি নিশ্চয়ই sin x পেতে হবে, তাহলেই তো হবে। দেখো মাইনাস cos x একে যদি আমি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে কি হবে, মাইনাস, আর মাইনাস cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x, তাহলে কত হয়ে যাচ্ছে, sin x হচ্ছে না স্যার, একদম এই যে sin x। আশা করি বোঝা গেছে। তার মানে এরকম প্রত্যেকটা তুমি চেক করলে প্রত্যেকটা মিলে যাবে। তাহলে চলো sin x এর যদি ডেরিভেটিভ cos x হয় আর sin x এর তাহলে ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস cos x। এরপর আসছি 3 নম্বর, sin of mx dx। যদি একটা কনস্ট্যান্ট টার্ম থাকে sin এর সাথে তখন কি হবে, স্যার কিছুই না, cos x তো হচ্ছে sin x এর যেমন হচ্ছে cos x মানে cos mx, যেহেতু m টা যুক্ত হয়েছে মাইনাস cos mx বাই m প্লাস c। এর ক্ষেত্রে কি হতো, ডেরিভেটিভের ক্ষেত্রে ধরো sin of 2x আছে বা mx আছে, ধরো ডেরিভেটিভের ক্ষেত্রে কি হতো, cos mx ইন্টু mx কে যেহেতু a ধরেছিলাম তাহলে m এটা গুণ হতো, কিন্তু এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনে সেটা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটাই বুঝতেও পেরে গেছো আশা করি মনে মনে নিজেদের, কারণ একে যখন তুমি ডেরিভেটিভ করবে তখন তো এইটা ফিরে পাবে। তাহলে দেখো মাইনাস cos mx এর ডেরিভেটিভ কত, sin mx, কারণ cos x এর মাইনাস আর এখানে মাইনাস sin mx, আর এখানে আগে থেকে একটা m ছিল, আর যেহেতু এটা হবে কারণ mx তো চেন রুল হিসেবে mx এর ডেরিভেটিভ আবার m হয়ে যাবে, m গেল sin mx, দেখো sin mx। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এবার ফর্মুলা গুলো তোমরা চটচট করে নোট করে নাও। সেম ভাবে ইন্টিগ্রেশন cos x dx, cos x এর কি হবে, sin x প্লাস c, কারণ sin x এর ডেরিভেটিভ cos x, এই যে cos of mx dx কত হবে, sin of mx বাই m প্লাস c। পাঁচটা হলো। এরপর আসছি আমরা 6 নম্বর, পাঁচের পর আমরা আসছি 6 নম্বর, sec স্কয়ার x dx কত হবে, স্যার tan x এর ডেরিভেটিভ কত, sec স্কয়ার x, তাহলে এখানে tan x প্লাস c, তার ডেরিভেটিভ sec স্কয়ার x হয়ে যাবে। তাহলে 7 এরটা যদি আমি করি sec স্কয়ার mx dx, তাহলে tan mx বাই m প্লাস c। 8 সেম ভাবে cosec স্কয়ার x dx, একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর cosec স্কয়ার m dx বলেই লিখে দিচ্ছি, বা না তোমাদের জন্য আলাদা আলাদা লিখি, কোথায় গুলিয়ে ফেলবো। tan x এর ডেরিভেটিভ যদি sec স্কয়ার x হয় তাহলে cot x এর ডেরিভেটিভ তো আমরা জানি cosec স্কয়ার x, তাহলে cot x প্লাস c। এটা যদি m থাকতো একটা তাহলে কি হতো, cot of mx বাই m প্লাস c। 10 নম্বর কি হতো, 10 নম্বর যদি দিই তখন কি দিতাম, যে ধরো দশ নম্বর কি কি আর রইল ত্রিকোণমিতির মধ্যে, sec x, হ্যাঁ cosec x cot x, এটা কি হবে dx, cosec x cot x, cosec x cot x কার, cos x এর ডেরিভেটিভ কি, মাইনাস cosec x cot x, তাহলে মাইনাস cosec x, তবে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে,
প্লাস সি। দেখো বুঝতে পারলে কিনা। তাহলে আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও আর খাতায় তোমরা নোট করে নাও, দেখে নাও। আমি তাহলে স্ক্রিন থেকে সরে যাচ্ছি। 10 পর চলো 11 নম্বর যদি বলি, 11 নম্বরে কি ধরো 11 নম্বর ইন্টিগ্রেশন sec x tan x dx কত হবে? স্যার sec x এর ডেরিভেটিভ তো sec x tan x, তাহলে sec x প্লাস c হবে। একদম ঠিক। 12 নম্বর যদি বলি যে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? e টু দি পাওয়ার x dx। এই একটা ডেরিভেটিভ যার এই একটা মানে ফাংশন যার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সবই সেম, কি হবে? e টু দি পাওয়ার x প্লাস c। কারণ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কত হবে? e টু দি পাওয়ার x c হবে। এই যে দেখো সেটাই হচ্ছে। এরপর যদি এখানে কনস্ট্যান্ট দেয়া থাকে তখন কি হবে? e টু দি পাওয়ার mx, x এর সাথে কোনো কনস্ট্যান্ট রয়েছে ধর, তখন কি হবে? e টু দি পাওয়ার mx, এটা তো একই বসে যাবে বাই m, কিন্তু যখন ডেরিভেটিভ করতে e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কি হতো? e টু দি পাওয়ার mx ইন্টু mx এর ডেরিভেটিভ আবার m হয়ে যেত, তার মানে এটা হতো। কিন্তু এখন এই mটা ভাগ আকারে, তবেই তো এটা দেখো এর ডেরিভেটিভ যদি এটা হয় বাই এটা আছে, তাহলে কেটে গিয়ে e টু দি পাওয়ার mx, তাই জন্য। বুঝতে পারলে? এই হচ্ছে মেন কনসেপ্ট। সিটা সবেতেই থাকবে ইনডেফিনাইটের। ইন্টিগ্রেশন ধরো সে তোমাকে দিল a টু দি পাওয়ার x dx, তখন কি হবে? a টু দি পাওয়ার x বাই log a, যেটা গুণ আকারে থাকতো এখানে ভাগ আকারে চলে আসবে, তবে কেটে গিয়ে শূন্য হচ্ছে, মানে এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে নয়। তাহলে এটা হলো 15 নম্বর ইন্টিগ্রেশন, সে ধরো হ্যাঁ এটা একটা ভালো 1/x dx। এটা কি হবে? স্যার বলবে কেন এটা আবার কেন করব? x টু দি পাওয়ার n এর ফর্মুলা শিখেছি তো, x টু দি পাওয়ার n হিসেবে এটাকে তাহলে আমি লিখতেই পারি x টু দি পাওয়ার -1। তাহলে x টু দি পাওয়ার -1 এর আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি শিখেছি? x টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই -1 প্লাস 1। ওয়াহ সাবাস, নিচে 0 হয়ে যাচ্ছে, উপরে নন জিরো, মানে এটা 1 তো 1/0, এটা কি? এটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে না? কিন্তু আদতে তো এর তো একটা ইন্টিগ্রেশন আছে, সেটা কি? log mod x প্লাস c। কারণ কি? log অফ mod x এর যদি আমি ডেরিভেটিভ করি কত হবে? log x এর ডেরিভেটিভ কত? 1/x প্লাস c। দেখো সেটাই আসছে। তাহলে এই মাত্র একটা ডেরিভেটিভ x টু দি পাওয়ার -1 বা 1/x, মানে ইন্টিগ্রেশন যার হচ্ছে log অফ mod x প্লাস c। এরপর 16 নম্বর যদি বলি ইন্টিগ্রেশন অফ k dx, এটা কত হবে? k টা হচ্ছে বেরিয়ে যাবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন, k টা বেরিয়ে গেল, আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস c। তার মানে আমি এটা বলতে চাইছি, এই যে যদি শুধু dx থাকে এটা তাহলে 17 নম্বর হিসেবে লিখেই নাও। 16 পর 17 ইন্টিগ্রেশন dx সমান কত হবে? x প্লাস c। কারণ এখানে 1 আছে, 1 মানে কি? x টু দি পাওয়ার আমি 0 ধরতে পারি, তাহলে x টু দি পাওয়ার 0 কে যদি আমি এসে x টু দি পাওয়ার n ফর্মে লিখি তখন কি হবে? x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, মানে x টু দি পাওয়ার 1 মানে x আর নিচে 1 মানে x হয়ে যাচ্ছে, তার মানে x প্লাস c। বুঝতে পারলে? সবই লজিকে চলে, অঙ্ক মানে তোমার লজিকেই চলবে। তাহলে দেখো এটা হলো, আর কি কোনো ফর্মুলা আছে? মোটামুটি এগুলোই আছে। তো দেখে নাও ফর্মুলাগুলো ভালো করে তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। আর যখন ফর্মুলা আমি যখন প্র্যাকটিস করি মানে কি সেই দূরে দূরে মুখস্থ করার মতো নয়,
অঙ্ক প্রথমে কয়েকটা দেখে দেখে ফর্মুলাগুলো দেখে দেখে অঙ্কতে অ্যাপ্লাই করে করে অটোমেটিক অঙ্ক করে করে ফর্মুলা মুখস্থ হয়ে যায়। তো সেরকম কোনো চাপের বিষয় নেই যে দুলে দুলে তোমাকে মুখস্থ করতে হবে, সেই যেমন ইতিহাস বাংলা মুখস্থ করো, সেরকম কোনো নেই। তুমি অঙ্ক দেখবে, যেই দেখবে হচ্ছে না তখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেটা তো বুঝতে পারবে। তো সেইখানে গিয়ে ফর্মুলাটা একবার দেখে নেবে, দিয়ে অ্যাপ্লাই করবে, 2-3 বার অ্যাপ্লাই করার পর দেখবে অঙ্ক অটোমেটিক তোমার ফর্মুলাগুলো মনে হয়ে যাচ্ছে, মানে মনে পড়ে আসছে। আর একটা ফর্মুলা, এটা ফর্মুলা ঠিক নয়, মানে মনে রাখে দাও। দেখো যে যোগ বা বিয়োগ থাকলে, ধরো ইন্টিগ্রেশন ইউ প্লাস ভি, দুটো ফাংশনের যোগ বা বিয়োগ আছে ডিএক্স, তখন কি হবে ইন্টিগ্রেশন ইউ ডিএক্স প্লাস অর মাইনাস যেটা থাকবে ভি ডিএক্স। মানে কি বলতে চাইছি, একটা এবার উদাহরণ নিয়ে কিছু দেখাই, তাহলেই আজকের সেশনটা এতটুকুই, মানে আমার কনসেপ্ট আর ফর্মুলাগুলো আমার হয়ে গেল। তো দেখো এটা মুছছি। এই যে এইটাই দেখাবো, যে ধরো তোমাকে ধরে দিয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স, কি করবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, আলাদা করে ভেঙে নিলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত এক্স কিউব বাই 3, কারণ এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মানে 3 তো হবে, প্লাস এটাও কত হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সিটা অবশ্যই দিতে ভুলবে না, সি দিতেই হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে যেহেতু ইনডেফিনাইট ইন্টিগ্রেশন হচ্ছে। নেক্সট এইটা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? ধরো আর একটা সে উদাহরণ নিয়ে যা, এক্সাম্পল, যত প্র্যাকটিস করবে তত আরো ভালো হবে। দিয়েছি এক্স টু দি পাওয়ার 2/3 এর ইন্টিগ্রেশন ডিএক্স এর সাপেক্ষে কি হবে না এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1। একদম ইজি পাতি লেভেল গুলো আগে পড়াচ্ছি, তারপর আস্তে আস্তে তো নেক্সট ক্লাসগুলো যখন আসবে হবে, কারণ এই সবে ফর্মুলা শিখে একদম বুস্টার ডোজ দিয়ে দিলে একদম মাথার উপর দিয়ে সব চলে যাবে। তাহলে এটা 5/3 বাই 5/3, তাহলে কত হয়ে গেল 3/5 এক্স টু দি পাওয়ার 5/3, বুঝতে পারলে? প্লাস সি গুলো দিতে হবেই। তাহলে এটা হয়ে গেল আমার ইন্টিগ্রেশনটা করে। তাহলে মেন কাজ আমরা কি পেয়ে গেলাম, যে কোনো একটা অপেক্ষকের ডেরিভেটিভ বলে দিল, তাহলে আমি সেটাকে অপেক্ষকে নিয়ে চলে যেতে পারবো। তো চল, তাহলে যদি বলতো যে এই যে ডেরিভেটিভ করে একটা আমার পাওয়া গেছে এক্স টু দি পাওয়ার 2/3, তাহলে তার অপেক্ষকটা কত হবে, এই যে এইটা অপেক্ষক হয়, কারণ এটাকে ডেরিভেটিভ করে দেখে নাও এটা আসছে, বুঝতে পারলে? তো চলো আর একটা তাহলে আমার ত্রিকোণমিতি একটা উদাহরণ নিয়ে দেখে নেওয়া যাক। ইন্টিগ্রেশন সাইন অফ 3x প্লাস 2, একটা এমনি যাক আমি নিচ্ছি dx, কি করবে প্রথমেই ইন্টিগ্রেশন সাইন অফ 3x dx প্লাস ইন্টিগ্রেশন 2 dx, কি হবে এটা সাইন x মানে হচ্ছে মাইনাস কস x, তাই তো? বাই 3 হবে, এখানে 3x হবে, মাইনাস কস 3x বাই 3 প্লাস 2x, এটা 2 আর ইন্টু dx এর ইন্টিগ্রেশন এই শিখেছি x প্লাস c, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তো তাহলে আজকে সেশনটি এতটুকুই ছিল, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করবে। তো তাহলে আজকে এতটুকুই ছিল। আর পরের ভিডিওতে আমরা কি আনবো, পরের ভিডিওতে এই টপিকের উপরই, মানে কনসেপ্ট তো আজকে হলো আর কিছু এক্সাম্পল হলো, এরপর আমরা এসএনদে বইয়ের যে তোমাদের ছায়া প্রকাশনী বইটি রয়েছে তার যে কোশ্চেনগুলো রয়েছে পরপর পরপর সেগুলো আমরা নিয়ে যেরকম সেমিস্টার 3-তেও করেছিলাম ঠিক সেমিস্টার 4-তেও সেরকম পরপর সলভ করব। তো তার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থেকো। তাহলে আজকে ছিল এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাটিয়ে পড়তে থেকো। টাটা বাই বাই, টেক কেয়ার।